তখন রাফসান দ্রুত পায়ে পা ফেলে নিজের কামড়ে গিয়ে তড়িঘড়ি করে গায়ের উপর শার্ট চড়িয়ে নিল। তারপর কোনো রকমে গোছগাছ করে ও রুমিতার বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার জন্য পা বাড়ালো। ডাইনিং রুমে এসে দেখল আয়েশা গায়ে বোরকা চড়িয়ে বসে আছেন। রাফসান বাইরে এলেন, তিনি যেতে চাইলেন। রাফসান একবার মানা করতে চাইল। সেখানের পরিবেশ পরিস্থিতি কি দাঁড়ায় জানা নেই ওর। সেখানে মাকে নিয়ে গিয়ে সে কি করবে, কিন্তু মায়ের চলো চলো চোখের দিকে তাকিয়ে ও আর কিছু বলতে পারল না। শামসুল স্তব্ধ হয়ে বসে রইলেন সোফার উপরে। তার শরীরটা ভালো নেই। বৃদ্ধ বয়সে নানা রোগে তাকে জর্জরিত করে ফেলেছে। চাইলেও মেয়ের এই অসময়ে সে যেতে পারছে না। আফসানা বাচ্চা দুটোকে কোলে নিয়ে সোফার উপরে বসে তাকিয়ে আছে রাফসান আর আয়েশার যাওয়ার পানে। মুখটা দুরু দুরু করছে তার অজানা কোনো বিপদের আশঙ্কায়। কনফারেন্স রুমে পিনপত্র নীরবতা, কেউ কোনো কথা বলছে না। সাংবাদিকদের কলম চালানোর শব্দও আসছে না। আর আহনাফ হাসান নিজের কথা শেষ করে সাংবাদিকদের দিকে তাকিয়ে আছেন, আর সাংবাদিকেরা তাকিয়ে আছে তার দিকে। সেই দিনে সেই সাফন আহমেদ আজ এত স্ট্রাগলের পরও হাল না ছেড়ে দিয়ে নিজের অবস্থানটা আরও শক্ত করে বর্তমানে বহাল তবিয়তে আছে, সেটা ভেবেই ওদের চোখ কপালে উঠেছে। সাফন আহমেদকে তারা সবাই ভুলে গিয়েছিল। সে কিডন্যাপ হওয়ার পর তো কেউ কখনো তার নামটাও উচ্চারণ করেনি। এত বিতৃষ্ণা ছিল তার প্রতি মানুষের। আর এই মুহূর্তটার আগের কারোর মনেই ছিল না সে ব্যক্তিটার কথা, যাকে তারা অবহেলায় ঠেলেছিল এক সময়। নীরবতা ভেঙে আহনাফ হাসান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন। Now, does anyone have any question? সাংবাদিকদের থেকে কোনো উত্তর এলো না। ওরা সবাই এখনো ব্যাপারটা হজম করতে ব্যস্ত। আহনাফ হাসান প্রশ্ন ছুড়ে দিয়ে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ চুপ থাকার পর সাংবাদিকদের একজন মুখ খুলল, বলল, স্যার, আফওয়ান আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে আপনি কিছু জানেন? আর আপনি যদি জেনে থাকেন তবে আমরা কি জানতে পারি? আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই এই ব্যাপারে। আহনাফ হাসান একটু ভরকালেন যেন। এতক্ষণ সব ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু এখন এরা সাফনের ঠিকানা জিজ্ঞেস করছে। জনগণের মনের অবস্থা কি সেটা এখনও বোঝার উপায় নেই। তার এই ব্যাপারটা কিভাবে গ্রহণ করেছে বা আহনাফ হাসানের কথা বিশ্বাস করেছে কিনা সেটাও ঠাউর করা যাচ্ছে না এই মুহূর্তে। আহনাফ হাসান নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞ হলেন একটা রিস্ক নেওয়ার জন্য। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, সাফন আহমেদ এখন তার পৈতৃক নিবাস আহমেদ ভিলাতেই আছে, তার পরিবারের সাথে। আপনারা চাইলে সেখানে গিয়ে তার সাথে কথা বলতে পারেন, যদি সে অনুমতি দেয় তবে। সাফন সহ অন্যান্য সবাই মিলে এতক্ষণ টেলিভিশনের সামনেই বসেছিল। সাংবাদিকরা সাফনের সাথে কথা বলতে চাই শুনে সাফন রুমাইশার দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে চলে গেল ছাদের দিকে, ওর চিলেকোঠার কামরার উদ্দেশ্যে। যাওয়ার আগে বলে গেল ও কারোর সাথে এসব বিষয়ে কথা বলতে চায় না, ওকে যেন কেউ বিরক্ত না করে। রুমাইশা চেয়ে চেয়ে দেখলো শুধু ওর যাওয়ার পানে, আর দীর্ঘশ্বাস ছাড়ল। সাফন কিছুই বলেনি সেসব দিনের কথা। সেই সময় এসে এই দেশে না থাকলেও রুমাইশার থেকে সে সবই শুনেছে, আর সেসব ঘটনাগুলো তার মনে দাগ কেটে গেছে। হারিয়ে যাওয়া রুমাইশাকে পর্যন্ত তখন এরাই খুঁজতে দেয়নি, ভেসে যেতে দিয়েছে। সেই আবেগে গা ভাসানো, কোনো কিছু বিবেচনা না করে স্রোতের সাথে তাল মিলিয়ে চলা লোকগুলোর প্রতি সাফনের তীব্র ঘৃণা। এই ঘৃণাকে সে কিভাবে প্রমিশিত করা যায় তার জানা নেই। রুমাইশা মেঝের দিকে তাকিয়ে বসে আছে, চোখের সামনে ওর ভাসছে সেসব দিনগুলোর স্মৃতি। সাফনকে হাড়ভাটের লোকজন তুলে নিয়ে যাওয়ার সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়ল। ওর গায়ে কাটা দেয় এখনো। সাফন চলে যাওয়ার পর এই দেশের মানুষের করা কটূক্তিগুলো এখনো তার কানে বাজে। ওরা আমাজনে চলে যাওয়ার পর এখানে সাফিনটা বের হতে পারতো না ঘর থেকে। লোকজন রাস্তায় দেখা হলে আজে বাজে কথা বলতো ওকে। বন্ধুরা ওকে জানোয়ারের ভাই বলে ডাকতো। ইস্তেক আহমেদ এসব চিন্তার টেনশনের কারণে স্ট্রোক পর্যন্ত করলেন, কিন্তু তখনও পরিবারের সাথে যোগাযোগ করতে না পারে রুমাইশারা এসবের কিছুই জানতে পারেনি। আর এরপর সাদমান স্বামীর পেটে থাকাকালীন আমাজনের ভেতর একাকী থাকার সেই সমস্ত ভয়ঙ্কর দিনগুলো, সেসবের কথা কিভাবে ভোলা যায়। টেলিভিশন বন্ধ হওয়ার পর ও সবাই এইভাবেই বসে আছে, কেউ এক চুলও নড়েনি নিজের জায়গা থেকে। সবার দৃষ্টি মেঝের দিকে। সাদমান শাহমির বসে আছে তাদের মায়ের দুপাশে, রাশা বসে আছে রুমাইশার কোলের ভেতর। ওরাও চুপচাপ
কি হচ্ছে সেটা বুঝতে না পারলেও গুরুতর কিছু হচ্ছে সেটা ঠিকই বুঝতে পারছি ওরা। খানিকক্ষণ পর হঠাৎই বাইরে শোরগোল শোনা গেল। অনেক মানুষের সমস্বরে বলা কথাবার্তা কানে আসতে লাগলো রুমাইশার। চমকে উঠল ও, আতঙ্কিত চোখে সাফিনের দিকে তাকালো একবার। সাফিন ওর এই দৃষ্টি লক্ষ্য করে আগের সাথেই জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? সাফিনের কথায় বাকিরাও রুমাইশার দিকে ফিরে তাকালো। রুমাইশা সাফিনের দিকে তাকিয়ে থেকেই বলল, কারা যেন আসছে শাফিন, একসাথে অনেক লোক, পায়ের শব্দ শুনছি আমি, ওদের কথাও শোনা যাচ্ছে, ওরা এদিকে আসছে। রুমাইশার কথাতে গলা শুকিয়ে আসলো রুনিয়ার। তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়িয়ে তিনি সাদমানার শাওমিরের কাছে এগিয়ে এলেন। তারপর ওদের দুজনের হাত ধরে আতঙ্কিত গলায় সাফিনকে বললেন, শাফিন, তুই বাচ্চাদেরকে নিয়ে তোর রুমে যা, সানিয়াকেও নিয়ে যা তোর সাথে, মোটেও বাইরে বেরোবি না। পরিস্থিতি কি হয় বলা যায় না, এখনই যা, একটুও দেরি করিস না। সাফিন মায়ের উদ্বেগটা বুঝল। ও বসা থেকে উঠে সোফায় বিধ্বস্ত হয়ে বসে থাকা রুমাইশার কোল থেকে রাশাকে নিল। তারপর সাদমানের হাত ধরে সানিয়াকে বলল স্বামীকে নিয়ে উপরে আসতে। বলেও সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে দোতলায় উঠে গেল। সানিয়াও তড়িঘড়ি করে গেল ওর পেছন পেছন। রুমাইশা মেন দরজার দিকে তাকে মুখ শক্ত করে বসে রইল। রুনিয়াকে বলল, ফুপি, তুমি ফুপাকে নিয়ে ঘরে যাও, আমি এখানে আছি, দরজা দিয়ে দিও ভেতর থেকে। আমিও এখানেই থাকবো। আমি এখান থেকে কোথাও যাব না রে। ওরা যদি কোনো আঘাত করে তবে সেটা যেন আমার গায়ে এসেই আগে পড়ে। আমার এমনিতেও দিন ফুরিয়ে এসেছে। আমার বড় ছেলেটার জন্য আমি কি কখনোই কিছু করতে পারিনি। শেষ বয়সে এসে অন্তত কিছু একটা করে যাই, তাহলে হয়তো আমার ছেলেটা কোনো না কোনো দিন বলতে পারবে যে আমার বাবা আমার জন্য কিছু একটা করেছে। আমি এখানেই থাকবো রুনিয়া। আমার ছেলের শরীরে আঘাত করার আগে ওদেরকে আমার শরীরে আঘাত করতে হবে। রুমাইশার চোখ জোড়া নোনা পানিতে পরিপূর্ণ হয়ে গেল। দুফোঁটা গড়িয়ে পড়ল জল বেয়ে। ইশতিয়াক আহমেদের কথার পরও ও আর কোনো কথা বলল না। রুনিয়া ধীরে গতিতে এগিয়ে এসে আবারও বসলেন রুমাইশা আর ইশতিয়াকের মাঝখানে। তারপর রুমাইশাকে টেনে নিজের কাছে নিয়ে এসে ওর কপালে ঠোঁট ছোঁয়ালেন। এরপর ধরা গলায় বললেন, তুই অনেক ভালো মেরে মা। আমার ছেলেটা জন্মের পর থেকে এখনো অবধি কোথাও শান্তি পাইনি, একমাত্র তোর কাছে ছাড়া। তুই ছাড়া আমার ছেলেকে আর কেউ বোঝে না, আমিও না। আমার ছেলেটাও তোকে ছাড়া আর কিছুই বুঝতো না। আমার ছেলেটাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো রে মা। কথাগুলো বলে রুমাইশার একটা হাত নিয়ে তাতে শব্দ করে চুমু খেলেন রুনিয়া। তারপর রুমাইশার মাথাটা টেনে নিজের কাঁধের উপর রাখলেন। অপেক্ষায় রইলেন সেই শোরগোলটার কাছে চলে আসার। আর কিছুক্ষণের মধ্যেই সেই শোরগোলটা বাড়ির গেটে এসে পৌঁছালো। সাফিন, সানিয়া আর বাচ্চাদেরকে রুমের ভেতর রেখে বেরিয়ে এসে বাইরে থেকে দরজা দিয়ে দিল। দ্রুত পায়ে নেমে এলো আবার হলরুমে। নেমে এসে সেও শুনতে পেল শোরগোলের শব্দ। আর কিছুক্ষণ পরেই মেন গেট খোলার শব্দ পাওয়া গেল। রুনিয়া রুমাইশার হাতটা আরো শক্ত করে চেপে ধরলেন। সাফিন ইশতিয়াকের পাশে দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল বদ্ধ থাকা মেন দরজার দিকে। কিছুক্ষণ পর হঠাৎ করে সব শোরগোল থেমে গেল। বাইরেটা নীরব হয়ে গেল। টুকটাক কথা ভেসে আসছে সেখান থেকে। আর এরপরে বাইরের কলিং বেলটা টুংটাং শব্দে বেজে উঠল। শব্দ শোনা মাত্রই রুনিয়ার কাঁধ থেকে মাথা তুলল রুমাইশা। সাফিন এগিয়ে যাচ্ছিল দরজা খুলতেই, কিন্তু রুমাইশা থামিয়ে দিল ওকে। আমি গিয়ে খুলছি, তুই ফুপির পাশে বস। বলে সোফা থেকে উঠে দাঁড়ালো রুমাইশা। তারপর ধীর পায়ে এগিয়ে গেল দরজার কাছে। এরপর বড় করে একটা নিঃশ্বাস নিয়ে সৃষ্টিকর্তার নাম দিয়ে খট করে দরজা লক হলো ও। তারপর দু হাতে দরজার হাতল ধরে নিজের দিকে টান দিয়ে খুলে দিল দরজাটা। দরজা খুলতেই ওর চোখে পড়ল পুরো এক মহিলাকে। হাসি মুখে দাঁড়িয়ে আছেন দরজার সামনে। তার পেছনে উৎসুক নারী পুরুষের ভিড়। ইতিউতি করে চেয়ে দেখছে রুমাইশাকে। রুমাইশা অপ্রস্তুত হয়ে পড়ল। মহিলাটাকে জিজ্ঞেস করলো, জি বলুন, কাকে চাই? সামনে এমন সুন্দর গহনের মেয়েটিকে দেখে মহিলা একটু চমকালেন। তারপর আগের মতো হাসি মুখেই বলেন, আমাদের বাসা আশেপাশে, শুনলাম সাফওয়ান বাবা বাসায় এসেছে নাকি। তাকে আমরা সে ছোট্টবেলায় দেখেছি, এরপর আর দেখিনি। তাছাড়া সে কখনো কারো সামনেও আসতো না। আজ এতদিন পর সে বাড়িতে এসেছে শুনে আমরা দেখতে এলাম। কিন্তু তুমি কে গো মা? আমি সাফওয়ান আহমেদের স্ত্রী রুমাইশা কাদের। ভদ্র মহিলাটা ঝিলিক দিয়ে হাসলেন এবার। তারপর রুমাইশার ডান হাতটা ধরলেন নিজের হাতে। তারপর পেছনে থাকা প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন, আরে দেখো, আমাদের সাফওয়ানের বউ কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ।
প্রতিবেশীদের ভেতর রুমাইশাকে নিয়ে ছোটখাটো শোরগোল পড়ে গেল। রুমাইশা ল্যাব থেকে পালিয়ে যাওয়ার পর ওকে খোঁজার জন্য যখন পুলিশ লাগানো হয়, শুধুমাত্র তখন এলাকাবাসী টের পেয়েছিল যে সাফন বিয়ে করেছে, তার বউ আছে। এর আগে কেউ ঘুণাক্ষেরও টের পায়নি। আর সাফনের বউ দেখার সৌভাগ্য কারোর হয়নি। সাফিনের বিয়ের পর সোনিয়াকে সবাই দেখতে আসলেও সাফনের বিষয়ে কেউ কোনো কথা উচ্চারণও করেনি সেই দিন। এতগুলো বছরের হারিয়ে যাওয়া ছেলের কথা মনে করিয়ে কেউ আর রুনিয়াকে কষ্ট দিতে চায়নি ওই আনন্দপূর্ণ মুহূর্তের মাঝে। ভদ্রমহিলা আবার রুমাইশার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তোমার শাশুড়ির মা কোথায় মা গো? ততক্ষণে সাফিনও এগিয়ে এসেছে রুমাইশার পেছন। ওই এসেই বলল, কাকি, আপনি এই সময় এখানে? তোমার ভাইকে দেখতে এসেছি আমরা, তাকে একটু ডাকো। তোমাদের রহিম কাকা আমাদের সবাইকে ডেকে ডুকে নিয়ে এসেছে সাফওয়ানকে দেখার জন্য। তাকে একটু আমাদের সামনে আসতো বলো তো বাবা। ঘরের ছেলে ঘরে ফিরেছে, তাকে একবার চোখের দেখা দেখেই যায়, নাকি আজও সে আসবে না? রুমাইশা সাফিনের দিকে চকিতে এক পলক তাকালো। কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না ও। সাফন স্পষ্ট করে বলে গেছে কেউ যেন ওকে ডিস্টার্ব না করে, কারোর সাথে ও কোনো রকম কথা বলতে চায় না। তাহলে এখন কি করবে? রুমাইশা ভেবে চিনতে কিছু একটা বলবে, তার আগে রাস্তা থেকে শো শো করে কয়েকটা গাড়ি এসে দাঁড়ালো মেন গেটে। তারপর সেই গাড়িগুলো থেকে সাংবাদিকদের একটা বিশাল দল নেমে এলো হুড়মুড়িয়ে। আর তার পেছনে এলো একটা পুলিশের গাড়ি। সেখান থেকে নামলেন আহনাফ হাসান, কবির হোসেন সহ আরও বেশ কিছু পুলিশি কর্মকর্তা। সাফনের পরিবারের উপর কোনো ধরনের অ্যাটাক হলেই সেটাকে প্রতিরোধ করার সব রকম প্রস্তুতি নিয়ে এসেছেন তারা। গাড়ির শব্দ শুনে প্রতিবেশী দলটা পেছনে ফিরে তাকালো। এতগুলো সাংবাদিকদের দেখে তারা তাদের আসার জন্য রাস্তা করে দিলেন। আর এতগুলো গাড়িকে আহমেদ ভিলাতে যেতে দেখে আরও সেসব লোক আশেপাশে বাকি ছিল তারও হুড়মুড়িয়ে আহমেদ ভিলার দিকে ছুটে আসতে লাগলেন কি হয় দেখার জন্য। মেন গেটের ভেতরে এক ধরনের হুড়োহুড়ি বেঁধে গেল। আহনাফ হোসেন তার সাথে আসা কনস্টেবলগুলোকে আদেশ দিলেন পরিস্থিতি সামলাতে। তার এসে উৎসুক জনতাকে একপাশে সরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু লোকজনগুলো সব সাফন আহমেদকে দেখার জন্য উঠে পড়ে লেগেছে। কনস্টেবলদের হাঁকাহাঁকি চিৎকার কোনো কিছুই তাদের কানে পৌঁছাচ্ছে না। সাংবাদিকদের কয়েকজন ভিড় ঠেলে রুমাইশা আর সাফিনের কাছে পৌঁছালো। তারপর বলল, আমরা সাফওয়ান আহমেদের সাথে কথা বলতে চাই, তাকে যদি একটু বাইরে আসতে বলতেন। তিনি এখন কারোর সাথেই কথা বলবেন না। শুধু এখন কেন, কোনো সময়ই বলবেন না। ভালো হয় আপনারা তাকে বিরক্ত না করা। যা জানার, যতটুকু জানার আপনারা জেনেই গেছেন। এখন তার সাথে নতুন করে কথা বলার কিছুই নেই। প্লিজ ম্যাম, স্যারকে একটাবারের জন্য আমাদের সাথে কথা বলতে বলুন। আমরা শুধু কয়েকটা প্রশ্ন করব আর কিছু শর্ট নিব, প্লিজ ম্যাম। আমার ভাই এখন কারোর সাথে কথা বলবে না। আপনারা এখানে সারাদিন বসে থাকলেও না, এখন আপনারা আসতে পারেন। সাফিনের বাক্য শেষ হতেই রুমাইশা দরজা বন্ধ করতে যাচ্ছিল, তার আগেই সাংবাদিকটা বলে উঠল, ম্যাম ম্যাম, দুটি কথা বলি প্লিজ। এরপর সে পেছনে ফিরে ফিসফিস করে তার অন্য সঙ্গীটাকে বলল, আহনাফ স্যারকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। তারপর আবার সামনে তাকিয়ে বলল, আপনার পরিচয়টা জানতে পারি ম্যাম? আপনি সাফওয়ান আহমেদের কে হন? আমি ওনার স্ত্রী। প্লিজ ম্যাম, স্যারকে একটাবারের জন্য একটু আমাদের সাথে কথা বলতে বলুন। আমরা শুধু অল্প কয়েকটা প্রশ্ন করব। না, প্রশ্ন করবই না, স্যারকে শুধু চোখের দেখা দেখে কয়েকটা পিকচার নিয়েই চলে যাব, প্লিজ ম্যাম, প্লিজ। এমন সময়ে আহনাফ হাসান এগিয়ে এলেন সাংবাদিকদের কাছে। তারপর রুমাইশাকে প্রশ্ন করা সাংবাদিকটার দিকে এক পলক তাকিয়ে রুমাইশার দিকে তাকালেন তিনি। তারপর বলেন, এরা খুব আগ্রহ নিয়ে এসেছে সাফওয়ানের সাথে কথা বলতে। ওকে একটু আসতে বলো, ওর কথাগুলো শুনতে চায় সবাই। ও কিছু না বলুক, অন্তত একটু দেখা দিয়ে যাক। রুমাইশা আহনাফ হাসানের কথাই চকিতে একবার সাফিনের দিকে দেখল, তারপর আবার আহনাফ হাসানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপর দরজা থেকে সরে এসে ও ভেতরে থেকে দরজা বন্ধ করে দিল। তারপর সাফিনকে বলল, আমি দেখে আসি তোর ভাইয়া কি করছে। তুই ফুপ্পির কাছে বস, আর ফুপ্পাকে বল চিন্তা না করতে, সবকিছু ঠিকঠাকই আছে। সাফিনকে এই কথাগুলো বলেই রুমাইশা ছাদের দিকে পা বাড়ালো। সাফন চিলেকোঠার কামরায় ওর পড়ার টেবিলে চেয়ারটাতে বসে আছে, হাতে ওর ফোন, তাতেই রুমাইশার আর ওর একটা পিকচার আমাজনের ভেতরে তোলা, সাফনের খুবই প্রিয় একটা জায়গাতে। সাদমান শাহমিদ 4 বছরের কোলে একদিন বাচ্চাদেরকে জোনাসের জিম্মায় রেখে ও ঘুরতে গেছিল রুমাইশাকে নিয়ে জঙ্গলের গভীরে। ফটোটা সেখানেই তোলা।
অনেক অনেকগুলো নীল আর সবুজ রঙা উড়ন্ত প্রজাপতির ভেতর দাঁড়িয়ে আছে সাফওয়ান। ওর পরনে শুধু একটা ট্রাউজার, গায়ের টি শার্টটা পাশেই খুলে রাখা মাটিতে, আর রুমেশের পরনে একটা মেরুন রঙা ক্রুপ টপ আর ছায় রঙা ঢোলা প্যান্ট। সাফওয়ানের জল জলে চোখ জোড়া ক্যামেরার দিকে, কিন্তু রুমেশের ক্যামেরার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও প্রজাপতি দেখতে ব্যস্ত। ওর মাথা, হাত, কাঁধ, গায়ের পোশাক সব জুড়ে প্রজাপতি বসা, আর ওর মুখে বিশ্বজয়ীর হাসি, চোখে মুখে আনন্দের ফোয়ারা। রুমাশার এমন প্রাণবন্ত হাসি সাফওয়ান খুব কম দিনই দেখেছে। এই দিনটা সেই দিনগুলোরই একটা, আর সেই অসাধারণ মুহূর্তটাই ক্যামেরায় বন্দি করে রাখে। সাফওয়ান খুব মনোযোগ দিয়ে রুমাশার ওই ছবির মুখটা দেখছে। ওর কানে বাজছে সেদিনে সেই হাসির খিলবিল শব্দটা। নিজের ভারী হয়ে থাকা মাথাটা হালকা করতে রুমাশার এই চেহারাটাই ওর জন্য যথেষ্ট। এমন সময়ে কামরার দরজা ঠেলে ভিতরে ঢুকলো রুমাশা। সাফওয়ান মাথা তুলে দেখলো ওকে, তারপর হাতের ফোনটা বন্ধ করে টেবিলের উপর রেখে দিল ও। রুমাশা এসে ওর পেছনে ওর গা ঘেঁষে দাঁড়ালো, তারপর নিজের ডান হাতের আঙ্গুলগুলো সাফওয়ানের ঝাঁকড়া চুলগুলোর ভেতর চালনা করে দিতে দিতে ধীর কণ্ঠে নরম গলায় বলল, তোমার একবার যাওয়া উচিত সাফওয়ান। বাইরে অনেক লোক এসে দাঁড়িয়েছে তোমাকে এক পলক দেখবে বলে। ওরা একবার ভুল করেছে, কিন্তু ওরা এখন ওদের ভুল বুঝেছে বলেই আজ তোমাকে দেখার জন্য নিচে হুড়োহুড়ি করছে। তোমার প্রতিবেশীরাও এসে ভিড় জমিয়েছে। তোমার একবার নিচে যাওয়া উচিত সাফওয়ান। ওদেরকে তোমার বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি কোনোভাবেই হার মানার পাত্র নও। শত বাধা বিপত্তির পরেও তুমি এখনো সদর্পে দাঁড়িয়ে আছো নিজের পায়ে, বিশাল বটগাছের মতো করে তোমার পরিবারের ওপর তুমি ছায়া বিছিয়ে আছো। ওদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে তোমাকে এই পৃথিবীর কেউ দমাতে পারবে না কখনোই। তোমাকে হাজারবার দমিয়ে রাখতে চাইলেও তুমি ঠিকই আবার মাটি খুঁড়ে ওঠা আগ্নেয়গিরির মতো মাথা চাড়া দিয়ে উঠে আসবে। ঘৃণাটা পুষে রেখো না সাফওয়ান, নিজের মনটা হালকা করো। রুমেশের কথা শুনে সাফওয়ান দীর্ঘশ্বাস চালো একটা, তারপর নিজের পেছন থেকে রুমেশাকে টেনে এনে ও নিজের কোলের উপর বসালো। এরপর রুমেশার পা দুইটা নিজের কোলের দুপাশ দিয়ে বুকে জড়িয়ে নিল ওকে। রুমেশার ফর্সা নরম গলায় মুখ ডুবিয়ে দিল ও বলল, আমার এই ঘৃণা জমতে জমতে এখন আর আমার হাতে নেই রিমো। আমি জানি না এই ঘৃণা আমি কিভাবে আমার মন থেকে দূর করব। কখনো পারবো কিনা সেটাও জানি না, তবে আমি চেষ্টা করব রিমো। আমি সবাইকে ক্ষমা করতে চেষ্টা করব। সাংবাদিকেরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে বাইরে। ক্রমান্বয়ে তাদের সংখ্যা বাড়ছে। কিছুক্ষণ আগে আরও কিছু টিভি চ্যানেলের সাংবাদিকরা এসে পৌঁছেছে। সবই সাফওয়ানের বাইরে আসার জন্য অপেক্ষা করছে। ওদের সাথে দাঁড়িয়ে আছে ইশতিয়াক আহমেদের প্রতিবেশীরা সহ বাড়ি ভর্তি উৎসুক জনতা। লোকসংখ্যা অল্প অল্প করে বাড়তেই আছে। বাড়ি এখন কানায় কানায় ভর্তি। তাদের শোরগোলের কারণে বাড়ির সামনেটাকে এখন কোনো জনসভা নেই মনে হচ্ছে। আনাফ হাসান ফোন করে আরও কয়েক গাড়ি পুলিশ ফোর্স পাঠাতে বলেছেন। পরিস্থিতি বিগড়ে গেলে যেন তারা কারোর কোনো ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন। এমন সময় আহমেদ ভিলার মেন দরজা খট করে খুলে গেল। দরজা ঠেলে বের হয়ে আসলো শাফিন। তাকে দেখে বাইরের শোরগোলরত জনগণের শোরগোল স্থিমিত হয়ে এলো, আর এরপর সেই শোরগোলে বাকি রেশটুকুকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে শাফিনের পেছন থেকে দরজা ঠেলে বেরিয়ে এলো লম্বা চওড়া সুটাম দেহি অত্যন্ত সুদর্শন এক সুপুরুষ। সাফওয়ান বাইরে বের হওয়া মাত্রই ক্যামেরার ক্লিকের শব্দে চারিদিক ছেয়ে গেল। কোনো জনমানুষের কণ্ঠস্বর সেখানে শোনা গেল না। এই অত্যন্ত সুপুরুষ ব্যক্তিটাকে দেখতেই লেগে গেল সবাই। সাফওয়ান অস্বস্তিতে পড়ল। সারাটা জীবন ওর মানুষের আড়ালে আড়ালে থাকার অভ্যাস। আজ এখন এই মুহূর্তে হঠাৎ করেই এত মানুষের সামনে নিজেকে এক্সপোজ করার ব্যাপারটা ওর কাছে খুবই অস্বস্তিকর। ওর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল সেই অস্বস্তি আর অসাধ্য। ওর চোখ জোড়া খুঁজে বেড়াতে লাগলো ওর ভরসার স্থলটা। নিজের আশপাশে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে ওর রিমুকে খুঁজে চলো ও, যাকে ছাড়া ওর কোনো কিছুই হয় না। শাফিন তার ভাইয়ের এই অস্বস্তি টের পেল। ও দ্রুত পায়ে ভাইকে আসছি বলে চলে গেল মেন ডোর ঠেলে ভেতরে। আর কয়েক সেকেন্ড পরেই রুমেশাকে নিয়ে ফিরল ও। সাংবাদিকেরা সাফওয়ানের ফটোশ্যুট করতে ব্যস্ত। সাফওয়ান কি করবে বুঝতে পারছে না। এমন সময় ওর ঠিক পেছনে কারোর অস্তিত্ব টের পেল ও। কেউ তার নরম হাতটা আস্তে করে গলিয়ে দিল ওর ওই কর্কশ হাতটার ভেতরে।
আর সেই হাতটা মুহূর্তের ভেতরই শক্ত করে ধরে ফেল ও সাফন। উবে গেল ওর মুখে ফুটে ওঠা সমস্ত অস্বস্তি, হাওয়া হয়ে গেল ওর চোখে ফুটে ওঠা সমস্ত অসহায়ত্ব। বুকে হারিয়ে যাওয়া বলটা সাথে সাথে ফিরে পেল সাফন। রুমাইশা সাফনের হাতটা ধরে পেছন থেকে অল্প একটু এগিয়ে এসে দাঁড়ালো সাফনের গা ঘেঁষে। সাফন সোজাসুজি তাকালো এবার সামনের দিকে। উপস্থিত জনতার উপর নজর ফেলল ও। ক্যামেরার ক্লিক হতেই আছে। সাংবাদিকদের একজন সামনে থেকে চেঁচিয়ে বলে উঠলেন,